আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গতকাল পবিত্র শবে বরাত ছিল। অনেকেই রাতে ইবাদত বন্দেগীর পরে ঘুমিয়েছিলেন। রাতটা ভালো কেটেছে অনেকের, আজকে দিনটাও সবার ভালো কাটবে এই শুভকামনায় আজকে শুরু করতেছি আজকের আমাদের সেশন পর্বটি। আর আজকে আমরা যে সেশনটা আপনাদের সাজিয়েছি, এই সপ্তাহের যে গুরুত্বপূর্ণ চাকরিগুলো সার্কুলার হয়েছে, এই চাকরিগুলো সম্পর্কে আমি আলোচনা করবো। সাধারণত এই চাকরিগুলো 11 থেকে 20তম গ্রেডের হয়ে থাকে। আর এই চাকরিগুলো পাওয়া কিন্তু খুবই একটু সহজ। কিভাবে সহজ? কারণ এই চাকরির প্রস্তুতি নিতে হয় খুব দ্রুত, এবং চাকরিগুলো খুব দ্রুত পরীক্ষা হয়ে যায়, এবং দ্রুত লিখিত পরীক্ষার পরই ভাইভাটা শুরু হয়ে যায়। এটা হলো বাংলাদেশে অনেক চাকরি পরীক্ষায় আছে, তবে বিসিএস পরীক্ষায় 1 বছর থেকে 1.5 বছর লেগে যায়, এবং প্রাইমারি পরীক্ষায় 1 বছর লেগে যায় প্রায়, আর নিবন্ধন পরীক্ষায় 1 বছর লেগে যায়। কিন্তু এই 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে কিন্তু আপনার এত সময় লাগে না, লেন্দি সময় নেই। কিন্তু আপনার যদি প্রস্তুতি নেওয়া থাকে, তাহলে আপনি কিন্তু ইজিলি এই জবটা পেতে পারেন। 11 থেকে 20তম গ্রেডের জবগুলো দেখি আমরা এই সপ্তাহে কোন কোন সার্কুলারগুলো আসছে এবং এগুলোর প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। তাহলে দেখেন, এই সপ্তাহে আপনারা যারা শুক্রবার পরীক্ষা দিলেন, তারা অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা পরীক্ষা দিলেন, তারা প্রথমত তারা অনেকেই প্রস্তুতি নিয়েছেন প্রিলি স্টাইলে। আপনি দেখেন, প্রিলি স্টাইলে নিলেন, প্রিলি ভালো পারলেন, কিন্তু লিখিতটা কি একবারও খেয়াল করেছেন যে লিখিত প্রশ্নটা? আমি দেখেছি লিখিত প্রশ্নটা খুবই স্মার্ট একটা প্রশ্ন করেছে। মানে সাম্প্রতিক বিষয়বলী নিয়েই তারা কিন্তু প্রশ্নগুলো ধরেছে। সেখানে রচনা এসেছে, কত সুন্দর দেখেন, প্রবন্ধ লিখতে হয়, একদম সাম্প্রতিক রিলেটেড আসছে। সেখানে ট্রান্সলেশন আসছে, অনুবাদ আসছে। আপনি শুধু কেন কেন এই করেন, এমসিকিউ সলভ করেন? যদি 11 থেকে 20তম গ্রেডের চাকরিটা পেতে হয়, এই এমসিকিউ সলভ থেকে দূরে থাকেন। আপনাকে বেসিক পড়তে হবে। আপনি ইংরেজির কথাই যদি ধরেন, আপনি ইংরেজিতে শুধু এমসিকিউ সলভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভয়েস এগুলোই পড়লেন, তাতে কি হবে? তাতে কখনোই আপনার চাকরিটা হবে না, হবে না, হবে না। কেন হবে না জানেন? আপনার লিখিত লাগবে। আপনার লিখিত পরীক্ষায় একটা এসে কিন্তু আপনাকে লিখতে হয়, একটা মানে ইংরেজিতে ছোট্ট একটা প্যারাগ্রাফের মতো প্যারাগ্রাফ কিন্তু এটা লিখতে হয়, এবং সেটা কিন্তু অবশ্যই আপনাকে বানিয়ে লিখতে হয়। অনুবাদ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই অনুবাদ কিন্তু আপনাকে করতে হয়। কিন্তু এই অনুবাদগুলো কিন্তু আমরা 90% ক্যান্ডিডেট কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে এই অনুবাদগুলো করতে পারি না। যে কারণেই কিন্তু আমার কি হয়, এই আমি পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারি না। এরপর দেখেন, আরও আছে ভয়েস চেঞ্জ আপনাকে করতে বলে। লিখিত পার্টটাই কিন্তু মেইন ফ্যাক্ট। প্রিলি সবাই দেখাতে পারে, কিন্তু এই লিখিত পার্টটা যদি আপনি ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যায়। দেখেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা কারা টিকবে বলেন তো? কারা টিকবে? যাদের লিখিত পার্টটা ভালো হয়েছে। অনেকেই আমার কাছে মানে ফোন দিয়ে বলেছে, স্যার পরীক্ষা দিতে আসলাম, কিন্তু স্যার এর তো লিখিত ধরছে। আমি বললাম, আমি তো বলেইছিলাম যে প্রিলি লিখিত একসাথে হয় এই জবগুলো। তারপরে প্রিলি লিখিত একসাথে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন 11 থেকে 20তম গ্রেডে, তাহলে অবশ্যই একটা চাকরি খুব দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আপনার পাওয়া সম্ভব। তাহলে দেখেন, এখানে আমরা আজকে দেখব যে কোন কোন সার্কুলারগুলো আছে। এগুলো ভালো করে আপনি একটু পড়ে নেবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, এগুলো ডাউনলোড করে দেখবেন যে আসলে আপনি এগুলোর যোগ্য কিনা, আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং এগুলোর উপর আপনার প্রস্তুতি কেমন নেওয়া দরকার সে সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব আমি। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেখি কে কোন জায়গা থেকে আছেন আমাদের। যেহেতু আজকে বন্ধের দিন, তারপর আসলে আমরা যারা বেকার আছি তাদের আসলে বন্ধ বলতে আসলে কিছুই নেই, আমাদের পড়াশোনা লেগে পড়তে হবে। আল্লাহর কাছে গতকাল সবাই আমরা চেয়েছি যেন আল্লাহ যেন আমাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেয় 2025 সালে। তো এই 2025 সালের ভিতরে যাদের চাকরি লাগবে তারাই উঠে পড়ে লেগেছেন। অনেকে বলছেন, স্যার একটা চাকরি লাগবে, ঢাকা শহরে আর থাকতে ভাল লাগে না। অনেকে বিভিন্ন জায়গায় আছেন, মাস্টার্স পরীক্ষা অনেকের প্রায় শেষের দিকে, এবং অনেকে বলতেছেন যে স্যার আমরা আসলে মাস্টার্সের পর আসলে কি করব, কোথায় যাব, এটা নিয়েও সন্দিহান। আশা করি যে আপনারা যদি 6 মাস একটু লেগে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পক্ষে ভালো একটা জব নেওয়া আমি মনে করি সম্ভব। তা আফরিনা আক্তার, আমাদের রুবায়েত, রাকিব, ময়মনসিংহ থেকে আছেন। আপনারা সবাই একটা করে একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের সবাই দেখতে পাবে এই জিনিসগুলো। আপনি চিন্তা করেন, আপনি যদি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে যান, আজকাল পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে গেলে আপনার একটা লিখিত পরীক্ষা দিতে হয়, একটা লিখিত পরীক্ষা আপনাকে দিতে হয়। আপনি নিবন্ধন তো অন্য সাবজেক্ট ওয়াইজ, আপনি মনে করেন আর্মির সোলজার পদ যদি পরীক্ষা দেন এসএসসি পাস দিয়ে, তাও কিন্তু আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা ছাড়া কিন্তু ভালো চাকরি পাওয়া সম্ভব না। আপনি এসআই পরীক্ষা দিতে যান, এসআই পরীক্ষা, সেখানেও কিন্তু একটা লিখিত পরীক্ষা দিতে হয়। আপনি এটি হবেন, সেখানে একটা লিখিত পরীক্ষা দিতে হয়। পিএসসির অধীনে বলা আছে, যদি একটা পোস্টও থাকে পিএসসিতে, যদি নন ক্যাডার সার্কুলার দেয়, সেখানে যদি 2000-এর নিচে যদি আবেদন ফর্ম পড়ে, তাহলে কিন্তু
কোনো ধরনের মানে প্রিলি পরীক্ষা দিতে হয় না, সরাসরি লিখিত পরীক্ষা হয়। তার মানে পিএসসির অধীনে যত পরীক্ষা হয় আপনাকে লিখিত দিতেই হবে, 200 নম্বরের লিখিত পরীক্ষা। 200 নম্বরের নন ক্যাডার লিখিত পরীক্ষা আপনাকে দিতেই হবে। আপনি কম্পিউটার টাইপিং খুব ভালো পারেন, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই এটা লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে। অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করেছেন, লিখিত পরীক্ষা দিতে হবে। আপনি যদি উপজেলা আপনি ওটাকে কি বলে সিভিল সার্জন কার্যালয়, যদি জেলা সিভিল সার্জন কার্যালয় আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, অবশ্যই আপনাকে একটা লিখিত প্রস্তুতি নিতে হবে। লিখিত ব্যতীত আপনি কখনোই চাকরিটা পাবেন না। এই জেলা প্রশাসকের কার্যালয়, এরপর দেখেন বিভাগীয় কার্যালয়, যতগুলো সার্কুলার হবে প্রত্যেকটা, আপনি সিটি কর্পোরেশনের অধীনে যত চাকরি পরীক্ষা হয় সবগুলো আপনাকে কি দিতে হবে, একটা লিখিত পরীক্ষা দিতে হবে। আপনি দেখেন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে যে চাকরি সার্কুলারগুলো দেয়, কখনো পোস্ট থাকে 200টা, কখনো থাকে 50টা, কখনো থাকে 10টা, কখনো থাকে 20টা, কখনো থাকে 80টা, কখনো থাকে 100টা পোস্টের এই চাকরির সার্কুলার দিয়ে থাকে। সেখানেও কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হয়। প্রিলির পাশাপাশি লিখিত হয়ে যায়। একদিনের ভিতরে 50টা এমসিকিউ ধরিয়ে দেয় বা 20টা এমসিকিউ ধরিয়ে দেয়, বাকিগুলো কিন্তু পার্ট থাকে আপনার লিখিততে। অনেকে সুন্দর মতো লিখিত পার্টটা ধুমতারাক্কা দিয়ে দেন, কিন্তু কট খেয়ে যান ওই লিখিত পার্ট অংশটাই। এই জন্য প্রিলি লিখিত উভয় স্টাইলই আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। আপনি অনেকেই আছেন আপনারা কি করেন, বাংলা কোর্সে ভর্তি হন। ভাই বাংলা কোর্সে ভর্তি হওয়ার দরকার আছে, ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু বাংলা তো আহামরি কিছুই না। ম্যাথ, আপনি প্রিলি ম্যাথে ভর্তি হইলেন, কিন্তু তাতে কি কভার হবে না? আপনাকে অবশ্যই রিটেন ম্যাথ করতে হবে। কারণ প্রিলির পাশাপাশি লিখিত ম্যাথ যদি আপনি না করেন, শুধু শর্টকাট ম্যাথ যদি করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ওই ধরনের জব পরীক্ষায় আপনি টিকতে পারবেন না। কারণ 3টা ম্যাথ দিবেই আপনার যে কোনো পরীক্ষায়। 3টা ম্যাথের ভিতরে কখনো 2টাও দেয়, যাই হোক 3টা ম্যাথের ভিতরে সর্বনিম্ন আপনার 2টা ম্যাথ যদি আপনি করতে পারেন, ম্যাথে যদি সর্বোচ্চ নম্বর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় আপনি ভালোটা নম্বর অর্জন করলেন, যেটা আপনাকে সাহায্য করবে ভাইবাটা অতিক্রম করতে। এছাড়া আপনি অন্য অন্য বিভিন্ন দেখবেন, আমরা যদি আরেকটার যদি চাকরির নাম বলি, পল্লী বিদ্যুৎ। এই পল্লী বিদ্যুতের অনেক সার্কুলার আসে। পল্লী বিদ্যুতের চাকরিটা খুবই খুবই ভালো একটা চাকরি। এই চাকরিতে দেখেন প্রথমে একটা প্রিলি পরীক্ষা নেয়, তারপর একটা লিখিত পরীক্ষা নেয়। প্রথম দিন প্রিলি, দ্বিতীয় দিন লিখিত, এর পরের দিন আবার ভাইবা, অর্থাৎ ঝটপট নিয়োগটা হয়ে যাবে। এবং পল্লী বিদ্যুতের চাকরিটা কিন্তু আমি জানি 90% ফেয়ার চাকরি হয়, 90% ফেয়ার চাকরি হয়। আপনি বিভিন্ন মংলা পোর্ট, পায়রা পোর্ট, চট্টগ্রাম বন্দর, এই বন্দরগুলোতে কিন্তু অনেক সার্কুলার আসে। কিন্তু তো এই যে সার্কুলারগুলো দেয়, সেখানে আপনার পরীক্ষা দিতে যান টাকা খরচ করে, কিন্তু দেখেছেন সেখানে প্রশ্নের মানটা কেমন হয়? অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হয়। এই লিখিত পরীক্ষা ব্যতীত আপনি একটা ভালো চাকরি পাবেন না, পাবেন না, পাবেন না। এই জন্য আমি সবাইকে বলি, প্রিলি লিখিত একসাথে প্রস্তুতি যদি নিতে পারেন, তাহলে কেবল আপনি একটা চাকরি পেতে পারেন। শুধু প্রাইমারি চাকরি পরীক্ষাটায় কোনো লিখিত পরীক্ষা থাকে না, শুধু এমসিকিউ একটা 75 নম্বর পরীক্ষা দিয়েই আপনি ভাইবাটা ফেস করতে পারেন। আর নিবন্ধন পরীক্ষাটাও কিন্তু দেখেন আপনাকে লিখিত পরীক্ষা দিতে হয়। স্কুল পর্যায়ে 2, এখানে 50 নম্বরে দেখেন যদি পরীক্ষা দেন, 50 নম্বর লিখিততে বাংলা, 50 নম্বরে ইংরেজি পরীক্ষা দিতে হয়। তা টোটাল 100 নম্বর একটা স্কুল পর্যায়ে 2 নিবন্ধনেও একটা লিখিত পরীক্ষা দিতে হয়, কিন্তু তার আগে কিন্তু একটা প্রিলি দিতে হয় সবারই। এবং স্কুল পর্যায়ে একটা চাকরি করবে নিবন্ধন দিয়ে বেসরকারি, সেখানেও আপনাকে একটা প্রিলি পরীক্ষা দিতে হয়, একটা লিখিত পরীক্ষা দিতে হয়। আপনি কলেজে প্রভাষক হবেন বেসরকারি, সেখানে একটা প্রিলি পরীক্ষা দিতে হয়, এবং এরপরে আপনার সাবজেক্ট ওয়াইজ একটা লিখিত পরীক্ষা দিতে হয়। অনেকেই বলেন যে স্যার আমি নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে পাশ করেছি। লক্ষ লক্ষ বেকাররা বাংলাদেশে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু আবার দেখবেন এই লক্ষ লক্ষ বেকাররাই এই রিটেন পরীক্ষা দিতে গিয়ে ফেল করে। তার নিজ সাবজেক্টের উপরে পরীক্ষা দেয়, সেই নিজ সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েও সে ফেল করে। এজন্য কি করতে হবে ভাই, লিখিত প্রস্তুতির উপর একটু জোর দিতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে অবশ্যই জোর দিতে হবে। ট্রান্সলেশন পার্টটা খুব ভালো করে মুখস্থ বিদ্যা করলে তেমন কোনো লাভ হয় না, কারণ মুখস্থ বিদ্যাটা শুধু এমসিকিউতে কমন পড়বে। আপনার ইংরেজিতে কিন্তু ওই গুছানো ফরম্যাটে যদি আসতে হয়, অবশ্যই অবশ্যই আপনি লিখিত প্র্যাকটিস করবেন। তা আমরা আজকে দেখব যে এই সপ্তাহে চাকরির সার্কুলারগুলো কি কি আছে। এখানে দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রাণী সম্পদ অধিদপ্তরে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 2 মাস 3 মাস পর পর কিন্তু আসে। সুতরাং এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যদি আপনি এই সরকারি চাকরিটা করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রিলি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর ভাইবাটা ফেস করতে হবে। এবারে দেখেন সেটেলমেন্টের ভূমি পরীক্ষা কেমন হয়। এই সেটেলমেন্টের ভূমি পরীক্ষা আপনাকে লিখিত দিতে হবে, এটাও আপনাকে লিখিত দিতে হবে। এখানে একটু দেখেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগকর্তার সংস্থা নাম প্রাণী সম্পদ অধিদপ্তর। এটা দেখেন একটা সরকারি একটা চাকরি, স্থায়ী সরকারি চাকরি এটা। জব কার্ডের 13টি, মোট লোক সংখ্যা 638 জন।
চিন্তা করে পারেন যে এখানে 638 জন লোক নিবে, কিন্তু পার্সেসি দেখেন শিক্ষাগত যোগ্যতা অধিকাংশ অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ডিগ্রি পাস সহ লাগবে চাকরির পদ অনুযায়ী। তার মানে এখানে যারা অষ্টম শ্রেণী পাস আছে তারাও আবেদন করতে পারবে, যারা এসএসসি পাস আছে তাদের জন্য কিছু পোস্ট আছে, যারা এইচএসসি পাস আছেন তাদের জন্য কিছু পোস্ট আছে, যারা অনার্স আছেন যাদের ডিগ্রি আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টের ধরন অনুযায়ী আপনি কি করবেন, এই প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি প্রিন্ট আউট করবেন, এরপরে দেখবেন আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। তবে নিশ্চিত থাকেন এই পোস্টে লিখিত পরীক্ষা হবে। এই পোস্টে আপনি এসএসসি পাস দেন আর যাই দেন আপনার একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা পাস মানে আপনি ভাইবাটা উত্তীর্ণ হতে পারবেন। তবে ভাইবা বোর্ডে অবশ্যই আবার একটু লাগবে, তবে ভাইবাটার জন্য আমাদের আলাদা ভাইবার মেন্টরস আছে, সে সম্পর্কে আপনি আগে প্রিলি লিখিত যদি টিকেন তাহলে ভাইবার পরামর্শ আমাদের মিলন স্যার আপনাদেরকে দিয়ে দিবে। তো এখানে দেখেন 638টা পদ। অনেকে বলেন যে সার্কুলার নাই, সার্কুলার নাই, আসলে কি তাই সার্কুলার নাই? এটা কোনো কথা? এই যে 638টা পোস্টের একটা সার্কুলার দিল, তার মানে মনে রাখেন এই 638 জন বেকারের চাকরি হবে না 2025 সালে। আপনার আমার না হতে পারে, কিন্তু কারো না কারো তো হবে। এখন তো আর ইন্ডিয়ার লোকদের, ভারতের লোকরা এসে তো আর বাংলাদেশে চাকরি করতে পারবে না। এখানে বাংলাদেশে প্রকৃত নাগরিকরা আবেদন করবে এবং 638 জন মানুষের কর্মসংস্থান হয়ে যাবে, 638টা ফ্যামিলি বেঁচে যাবে। ক্লিয়ার স্যার? সাউন্ড কম। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর নিম্ন বহি সহকারী পরীক্ষা লিখিত হয়। চট্টগ্রাম বন্দর পরীক্ষা লিখিত হয়, প্রি লিখিত উভয় স্টাইল আপনি প্রস্তুতি নিতে হবে। আপনি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ইংরেজি অবশ্যই লিখিত প্র্যাকটিস করেন। আপনি এমসিকিউ সলভ এগুলো বাদ দেন। এমসিকিউ সলভ জীবনে অনেক করছেন, ওইগুলো দিয়ে আপনি লিখিত পরীক্ষায় কখনোই পারবেন না। আপনাকে লিখিত কেউ ফ্রি হ্যান্ড রাইটিং অংশটা কেউ লিখে দিয়ে আসবে না পরীক্ষার খাতায়। এই জন্য ইংরেজিতে অবশ্যই লিখিততে নজর দিন, ম্যাথে আপনি লিখিততে নজর দিন। এরপর দেখেন, যদি কেউ দুই একটা চাকরি পরীক্ষা দিয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আপনি কট খেয়ে, এরকম যদি কেউ এখানে থাকেন যে স্যার আমি প্রিলি ভালো করি কিন্তু লিখিততে কট খাই, এরকম কে কে আছেন আজকে এখানে? বলবেন যে আপনি লিখিত পরীক্ষা প্রিলিতে অ্যাভেলেবেল পাস করেন কিন্তু লিখিত তো ফেল করেন, এরকম আছেন কেউ? পরীক্ষা দিয়েছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা কি নিবন্ধন প্রাইমারির জন্য মুক্তিযুদ্ধ টপিকসটা কি পড়বো নাকি বাদ দেবো? কেন মুক্তিযুদ্ধ টপিকটা বাদ দিবেন কেন? মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই, বা কেন বাদ দিবেন? কি বলেছে নাকি সরকার যে মুক্তিযুদ্ধ চ্যাপ্টার পড়া লাগবে না? এটা কেমন কথা? আচ্ছা এখানে দেখেন, আর এই একটা তাহলে 638টা পোস্টের একটা চাকরি, আবেদন কি এখনো করেন নাই? করে রাখবেন। এবার দেখেন এখানে আরেকটা আছে, দেখেন 1720 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। চিন্তা করা যায় 1720, আমরা এখানে পাইলাম কত? এখানে পাইলাম 638 জন, এখানে পাইলাম কত? 1720 জন, এখানে পাইলাম 638 জন, এখানে পাইলাম আমরা 1720 জন। এই 1720 জন কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অধীনেই কিন্তু নিয়োগটা হবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা প্রিলি পরীক্ষা দিতে হবে, এরপর আপনাকে কিন্তু একটা লিখিত পরীক্ষা দিতে হবে। তবে আপনি যে পোস্টটা অ্যাপ্লাই করবেন ওইটার পদসংখ্যা যদি 2000-এর নিচে যদি হয় তাহলে আপনাকে আর প্রিলি পরীক্ষা দেওয়া লাগবে না, আপনাকে সরাসরি একটা লিখিত পরীক্ষা দিতে পারবেন। এরকম কিন্তু আমিও একবার একটা মূল্যায়ন কর্মকর্তা পিএসসির একটা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে অ্যাপ্লাই করেছিলাম, 2000 মানুষ অ্যাপ্লাই করেনি, সেখানে শুধু কোনো প্রিলি পরীক্ষা নেয়নি। আমি সরাসরি গিয়ে কি করেছিলাম, পিএসসির নিচে যে ক্লাসরুম আছে ওদের, সেখানে বসে আমি একদম সরাসরি একটা লিখিত পরীক্ষা দিয়েছিলাম, আমি ভাইবাও কিন্তু দিয়েছিলাম সেখানে। এজন্য বলি যে পিএসসির অধীনে 1720 পোস্ট আছে, ভালো করে পড়বেন। আপনি যে পদগুলোয় অ্যাপ্লাই করার সুযোগ থাকবে আপনি অ্যাপ্লাই করেন। আর এখানে চাকরি হওয়ার মানে এখানে কিন্তু ফেয়ার হয়। এখানে ধরেন পিএসসিতে 90% আমরা ধরে রাখি ফেয়ার চাকরি হয়। তা এই যে দেখেন কত বড় একটা সার্কুলার দিল 1720। এখানে কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে, একটা প্রিলি পরীক্ষা দিতে হবে, এরপরে 200 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হবে। তা 200 নম্বরের লিখিত পরীক্ষা যারা দেয় তারা যারা ভালো পায় তাদের একটা ভাইবা হয় 50 নম্বরের, এই ভাইবাটা যারা একটু মোটামুটি ভালো করে তাদেরই কিন্তু চাকরিটা হয়ে যায়। এবার দেখে 505 পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশে যে প্রত্যেকটা জেলায় একটা করে কারাগার আছে সেটা আমরা জানি। আর এই কারা অধিদপ্তরের চাকরিগুলো কিন্তু খুবই ভালো, উপরি পাওয়ার ব্যবস্থাও আছে। যারা ঘুষ টুস খাবেন বলে সরকারি চাকরিতে ঢোকার ইচ্ছা পোষণ করছেন তারা এই কারা অধিদপ্তরের চাকরি নিলে এই ঘুষও খাইতে পারবেন, বুঝছেন। আর যারা জান্নাতের চিন্তা করেন তাদের এই ঘুষ খাওয়ার চিন্তা করা লাগবে না। তাই এখানে দেখেন 505 পদে একটা দেখেন, তাই কারা অধিদপ্তরে আপনি নিয়োগ পাইলেন কত?
505 জন। কে বলে যে সার্কুলার নাই? এই যারা আপনাদের ডিমোটিভেট করে যে সার্কুলার নাই, পড়াশোনা করেন না, তাদের মস্তিষ্ক ধ্বংস করে এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু গোপনে গোপনে পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিয়ে চাকরিটা নিয়ে নেয়। আপনাদের মাথা আইএস করে, ফেসবুকে অনেকজন হায় হায় চাকরি সার্কুলার নাই, এরা চাকরির সার্কুলার বলতে কোনটা বোঝে জানেন? এক বুঝে প্রাইমারি, দ্বিতীয় বুঝে নিবন্ধন, এই দুইটা কি মনে করে চাকরির সার্কুলার। এত যে বাংলাদেশে আর কত সার্কুলার হয়, এদিকে তাদের কোনো দৃষ্টিপাত নেই। তাহলে দেখেন যে এই সপ্তাহে, শুধুটা বললাম যে এই সপ্তাহে এরকম 11 থেকে 20তম গ্রেডের পদসংখ্যা সারা বাংলাদেশে ফাঁকা আছে প্রায় 4 লক্ষ। দেখবেন 4 লক্ষ কিন্তু পদসংখ্যা ফাঁকা আছে। এরকম প্রতি সপ্তাহে এরকম কিন্তু সার্কুলারগুলো আসবে, প্রতি সপ্তাহে এরকম সার্কুলারগুলো আসবে। তো এই জন্য আপনি যদি প্রস্তুতি না নেন, আপনার যদি প্রথম ইচ্ছাই থাকে আপনি একটা প্রাইমারি স্কুলে চাকরি করবেন, আপনার ইচ্ছাই যদি থাকে আপনি একটা নিবন্ধনে চাকরি করবেন, এরকম এতিমের মতো বসে থাকলে চলবে না। দেখবেন আস্তে আস্তে আপনার বয়সটা শেষ হয়ে গেছে। এই জন্য বললাম, যাদের খুব দ্রুততম সময় একটা সরকারি একটা চাকরি দরকার, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কি করবেন? অ্যাপ্লাইগুলো করবেন। এগুলো কি করবেন? অ্যাপ্লাই করবেন। আর একটা দেখেন, আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটা পোস্ট দেখাই, আমি ডাউনলোড করে রেখেছি। দেখেন, সেটা হলো জিনিসটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, না দেখলে বুঝবেন না জিনিসটা। যে ফেনীর একজন সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী, তা চাকরিটা কি ছিল? অফিস সহকারী। ফেনীর সাব রেজিস্ট্রার অফিসের একটা অফিসারে, সারা বাংলাদেশের, এটা শুধু ফেনী না, সারা বাংলাদেশের একটা সাব রেজিস্ট্রার অফিস সহকারী, তিনিও কিন্তু একটা অফিস সহকারী পদে এরকম একটা লিখিত পরীক্ষা দিয়ে একটা চাকরি নিছেন। তার বেতন কত হতে পারে? 18 থেকে 20,000 টাকা বা 25,000 টাকা তার বেতন হতে পারে। কিন্তু তার মাসে ইনকাম কত চিন্তা করেন? গতকাল সেখানে অভিযান চালানো হলো, সেখানে দেখেন অভিযানে, গতকাল না এর আগে তার ওখানে অভিযান চালাইছে, দেখেন কি পাইছে? তার একদিনের ঘুষের টাকা পাইছে। তার ড্রয়ারে গিয়া দুদক অভিযান চালিয়ে পাইছে 3,01,200 টাকা। তার ড্রয়ারটা খুলছে, 3,21,200 টাকা পাইছে ওখানে। তার দৈনিক যদি ইনকাম হয় 3,01,200 টাকা, তাহলে তার মাসিক ইনকাম হবে 90 লক্ষ টাকা। আপনি চিন্তা করতে পারছেন? মাসে 90 লাখ টাকা ইনকাম করে একজন অফিস সহকারী। এই অফিস সহকারী চাকরি কইরা চিন্তা করছেন কেমনে টাকা ইনকাম করে? সে দৈনিক ঘুষ খায় কত টাকা চিন্তা করছেন? তার দৈনিক ইনকাম আমি বলে দিলাম, সে দৈনিক ঘুষ খায় একজন 3,01,200 টাকা, একজন অফিস সহকারী সাব রেজিস্ট্রারের। তা বাংলাদেশে যত অফিস সহকারী আছে, এই পদের চাকরিগুলো কিন্তু নেয় কেন? যারা ঘুষ খায়, ঘুষ খাওয়ার জন্য ঢোকে। আর সবাইকে ঘুষ খায় না, অনেকে সাব রেজিস্ট্রার অফিস আছে যারা কি দিন আনে দিন খায়, তারা সৎ উপায় উপার্জন করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তারা কিন্তু শত উপার্জন করে। এরকম ঘুষখোর কিন্তু অনেকই আছে। তা আপনারা মনে করেন এই চাকরিগুলো মনে হয় ছোট পোস্ট, কিন্তু এই চাকরিগুলার কিন্তু ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি। যারা ঘুষ খায় এই চাকরিগুলো করে কানাডা বাড়ি করে, অস্ট্রেলিয়াতে বাড়ি করে, যেটা আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। ঠিক আছে? এখন দেখেন, তা আমরা চাই না আপনারা কেউ এই চাকরিতে ঢুকে এই দুর্নীতির আশ্রয় নেন। আমরা চাই সুস্থ সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আচ্ছা স্যার, বিমান বাংলাদেশ স্যার সাথে বিগত প্রশ্ন সলভ করবেন, হয়ে যাবে। আচ্ছা দেখি স্যার, বিমান বাংলাদেশ এর হিসাব রক্ষক পদের পরীক্ষায় কি হিসাব বিজ্ঞান বই থেকে কোনো প্রশ্ন থাকবে? কেমন প্রশ্ন হবে স্যার বিমান বাংলাদেশ হিসাব রক্ষক পদের? ওরে ভাই, হিসাব রক্ষক পদে আপনার হিসাব বিজ্ঞানের পরীক্ষা থাকে না। এরকম হিসাব রক্ষক পদে হিসাব বিজ্ঞান পরীক্ষা, আপনার ম্যাথ ভালো করে পড়তে হবে। স্যার পড়ালেখার অনেক দিন হচ্ছে না, রবি কেন পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছেন না? স্যার প্রাণী সম্পদ বেশিরভাগই 16 থেকে 17 গ্রেডের, এই চাকরিতে খুবই বেতন কম। আরে ভাই, বেতন কম, আগে তো একটা চাকরি নেন রে ভাই। এটা তো আপনার জন্য না বেতন কম, আপনি চাকরি, এখানে কি মানুষ চাকরি করবে না? অফিস সহকারী একজন ফেনীর, তারও তো বেতন কম। এবারে তো ঘুষ খায় দৈনিক 3 লাখ এত টাকা, তার মাসে কিনলাম 90 লাখ টাকা। চিন্তা করতে পারছেন? বাংলাদেশে কেউ আছে 90 লাখ টাকা বেতন পায়? চিন্তা করছেন তার অবস্থাটা কি? তার এই যে দেখেন, ছোট চাকরি, আপনি ছোট পড়াশোনা করছেন, ছোট আপনার সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি, আগে এই ছোট্ট চাকরিটা পরীক্ষাটা দিয়ে দেখেন না আপনি টিকেন কি না। বড়টা তো পরে, আগে এই ছোট্টটাই দিয়ে রাখেন, যে আপনার এই চাকরিটা হয় কি না, দিয়ে রাখেন, তারপর বড় বড় চাকরি নেবেন। অনেকেই আছেন আমাদের এখানে, অনেকেই ক্লাস করেন যারা ছোট ছোট চাকরি করেন বিভিন্ন মন্ত্রক অধিদপ্তরে, এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিভাবে বড় একটা চাকরি নেওয়া যায়। যাই হোক, এখানে দেখেন 28টি পদে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি, এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানেও কিন্তু মাশাআল্লাহ ভালো 1554 পদের একটা ব্যাংকের, সমন্বিত ব্যাংকের সার্কুলার আছে। এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এখানেও দেখেন 114টার সার্কুলার আছে। কত? 114টা পোস্টের সার্কুলার আছে। চিন্তা করছেন? প্রতি সপ্তাহে, এই সপ্তাহে চাকরি পরীক্ষাটা দেখাইলাম, এই পরীক্ষা আপনাদের দেখাইলাম,
কতগুলা সার্কুলার, আর বলেন যে আপনারা সার্কুলার নাই, এইটা কিন্তু ঠিক না। এখানে দেখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বিপিএসসি এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কিন্তু বিপিএসসির আন্ডারে। এবার দেখেন বিভিন্ন পদে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর, যারা মাদারীপুর জেলায় আছেন তাদের জন্য কিন্তু একটা সার্কুলার ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন, যারা মাদারীপুর ডিভিশন আছেন তারা অ্যাপ্লাইটা করতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর এইখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি একটা প্রকাশ করেছে। এই কারিগরি শিক্ষা অধিদপ্তর আগারগাঁয়ে অবস্থিত, এখানেও বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে, আপনারা সার্কুলারটা দেখতে পারেন অনলাইন থেকে, এবং এখানে যে যে পোস্টটা আপনি অ্যাপ্লাই করার মানে সুযোগ পাবেন সেটা অ্যাপ্লাই করে রাখবেন। এরপর দেখেন এখানে 223 পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, চমৎকার একটা পরীক্ষা হয় সমরাস্ত্র কারখানায়। এখানে প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষাও কিন্তু হয়, এক কথায় উত্তর দিতে হয়, অর্থাৎ আপনার 4টা অপশন তারা দিবে না। তা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা যে আছে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা 223টি পদ, এই 223টি পদে আপনি অ্যাপ্লাই করে রাখবেন, তাহলে দেখবেন এই চাকরিটা পাওয়া কিন্তু সহজ একটা ব্যাপার, কারণ শুধু সিম্পল একটা লিখিত পরীক্ষা হয়, এখানে কঠিন কোনো লিখিত পরীক্ষা হয় না। এরপর দেখেন এখানে আছে পদে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির চমৎকার একটা ডেস্কোতে, চাকরিগুলো কিন্তু অসাধারণ চাকরি, এই ডেস্কোতে চাকরি করবেন, অনেক ভালো একটা চাকরি। এটাও কিন্তু অনেক ডেডলাইন, 9 মার্চ পর্যন্ত কিন্তু ডেডলাইন আছে। এইরকম আপনার দেখেন কতগুলা সার্কুলার প্রতি সপ্তাহে দিচ্ছে, তাহলে আপনি কেন দেরি করতেছেন? আপনি কেন দেরি করতেছেন? আপনি একটা পোস্ট হলো অ্যাপ্লাই করেন, একটা চাকরি পরীক্ষা দেন, একটা পোস্ট হলো আবেদন করেন, ওই চাকরি পরীক্ষাটা দিয়ে দেখেন আপনি লিখিত পরীক্ষা পারেন কিনা, আপনি প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন কিনা, এইটা আগে দেখেন, এই টার্গেটটা নেন আগে, যে আপনি একটা পোস্ট হলো অ্যাপ্লাই করেন, দেখেন যে ওটা আপনি কেমন পরীক্ষা হয়, নিজেকে যাচাই করেন। এখন দেখেন এখানে জব ফাউন্ডেশন কোর্সের পরিকল্পনা, কিভাবে ফাউন্ডেশন কোর্স সাজানো হয়েছে আমাদের। এই ধরনের চাকরি পরীক্ষা 11 থেকে 20তম গ্রেডে যে সার্কুলারগুলো হয় প্রিলি লিখিত হয়, এগুলোর যদি প্রস্তুতি একটা নিতে হয় আপনাকে, অন্যদের যদি টপকায় ফেলে দিতে হয়, তাহলে ভালোটা লিখিত প্রস্তুতি নিয়ে হলে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রিলি এবং লিখিত প্রস্তুতি নিতে হবে একসাথে প্রিলি এবং লিখিত প্রস্তুতি। এই জন্যই আমরা জব মেডিসিন কিন্তু আপনাদের জন্য আয়োজন করেছি প্রিলি এবং লিখিত এই ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সটা কিন্তু অনেক আছে আমাদের। দেখেন এখানে কিন্তু বেশি সময় আমাদের দেওয়া হয়েছে, যে আপনারা ম্যাথের উপর বেশি গুরুত্ব দিয়েছি, আমরা ইংরেজির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, ইংরেজিতে বিশেষ করে লিখিত পাঠটা আমরা বেশি গুরুত্ব আরোপ করেছি এই ফাউন্ডেশন কোর্সে। ঠিক আছে, এখানে প্রি লিখিত একই সাথে, আর 4 থেকে ফাউন্ডেশন বেসিক কোর্সে 4 থেকে 5 মাস। ঠিক আছে, আর এই 4 থেকে 5 মাস আমরা যে নিয়েছি এটা কিন্তু একটা 4 থেকে 5 মাসের এই কোর্সটা কেন নিয়েছি জানেন? কারণ আপনাকে তো একটু ঝালাই করতে হবে, মূলত ঝালাই করতে হবে। স্যার আপনি যদি এখন একটা আবেদন করেন, এই পরীক্ষাটা আপনার 3-4 মাস পরেই হবে, এত তাড়াতাড়ি আপনার পরীক্ষাটা হবে না। তবে যদি আপনাদের যদি কোনো চাকরির পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যায়, ডেট দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন, আমাদের আর একটা কোর্স আছে, অর্থাৎ আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে, আপনি রেকর্ড ক্লাসগুলো নিয়ে দ্রুত ক্লাসগুলো শেষ করে ফেলবেন। অর্থাৎ আপনি রেগুলার ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাস পাবেন, প্রত্যেকটা টপিকের ম্যাথ, ইংরেজি, বাংলা সবগুলো একটা রেকর্ড ক্লাসও পাবেন। তাহলে এই রেকর্ড ক্লাসগুলো আপনি কি করতে পারবেন, এই রেকর্ড ক্লাসগুলো আপনি করতে পারবেন, তাহলে কিন্তু দ্রুত প্রস্তুতিটা হয়ে যাবে। অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেন, দেখা যায় যে 1 মাস 2 মাস পরে কিন্তু আপনার কি কার্ড চলে আসে, বলে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই রেগুলার কোর্সের পাশাপাশি, ফাউন্ডেশন কোর্সের পাশাপাশি আপনাকে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে, ওই রেকর্ড ক্লাসটা করে ফেলবেন, দৈনিক ডাবল ক্লাসগুলো করবেন, আপনি দ্রুত প্রস্তুতিটা হয়ে যাবে। এবার দেখেন এই যে দেখেন এখানে আমাদের ফাউন্ডেশন কোর্সে দেখেন এখানে বাংলা ফাউন্ডেশন প্রিলি ক্লাস রেখেছি 20টা, বাংলা ফাউন্ডেশন লিখিত ক্লাস রেখেছি 7টা, প্রিলি 20টা, লিখিত 7টা, ইংরেজি ফাউন্ডেশন প্রিলি ক্লাস 25টা, ইংরেজি ফাউন্ডেশন লিখিত ক্লাস দেওয়া আছে 10টা, গণিত ফাউন্ডেশন প্রিলি ক্লাস দিয়েছে 30টি, গণিত ফাউন্ডেশন লিখিত ক্লাস হলো 15টি, জিকে ফাউন্ডেশন প্রিলি ক্লাস 20টি, জিকে ফাউন্ডেশন লিখিত ক্লাস আছে আমাদের 8টি, মোট ফাউন্ডেশন প্রিলি প্লাস লিখিত ক্লাস হবে 135টি, এবং মোট পরীক্ষা প্রিলি প্লাস লিখিত পরীক্ষা হবে 162টি। চিন্তা করতে পারেন আপনি 162টি প্রিলি প্লাস লিখিত পরীক্ষা দিবেন, তাহলে কিভাবে ঝালাই হয়ে যাবে। 2024 সালে এবং এই 25 সালের যত চাকরি পরীক্ষা হলো, 2023 সালে যত 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা হলো, ওই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে, সলভ করতে হবে, এবং ওগুলোর উপরেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, এবং এগুলোর উপরেই কিন্তু আমরা কি করি, আপনাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। এরপর দেখেন এখানে আছে, দেখেন এই যে ক্লাসগুলো, এই কটা ম্যারাথনের ক্লাসগুলো যদি করেন বা ফাউন্ডেশনের ক্লাসগুলো যদি করেন, তাহলে আশা করি আপনি যে কোনো 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায়, আপনি প্রিলি লিখিত উভয় পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন।
আর এই জন্য যে আমরা এই কোর্সটার যে কোর্স ফি আমরা রেখেছি খুবই কম একটা কোর্স ফি, এই ফাউন্ডেশন একটু লিখে রাখেন 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত 11 থেকে 20তম গ্রেড সকল চাকরি, গ্রেড সকল চাকরি প্রস্তুতি, সকল চাকরি প্রস্তুতি ব্যাস, ঠিক আছে। এই ফাউন্ডেশন, এটা কিন্তু একটা ফাউন্ডেশন, এটা মূল তো এটা হলো ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। আর এই ফাউন্ডেশন ব্যাচের আমাদের কোর্স ফিটা কত নির্ধারণ করেছি দেখেন, এই কোর্স ফিটা আমরা নির্ধারণ করেছি 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। বেকারদের পক্ষে এই 3000 টাকা দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না, এজন্য আমরা এই 3000 টাকা কেটে দিয়েছি। আজকের দিনের অফারটা শুধু আজকের দিনের জন্য, এই অফারটা আমরা 50% ছাড়ে আপনাদের 1550 টাকা করে দিলাম। এবং এর সাথে কিন্তু 4টা বই পাবেন। অনেকে আপনাদেরকে পড়ায় দেখেন খালি কোনো বই দেয় না, শুধু কি করে, কোনো বই দেয় না, শুধু আপনাদেরকে শুধু হ্যান্ড নোট দেয়। এখানে কোনো ধরনের কোনো হ্যান্ড নোট থাকবে না, ডাইরেক্ট বই, ডাইরেক্ট কি 4টা বই আপনারা কুরিয়ার যোগে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ারে। বাজার থেকে কোনো ধরনের গাইড বই আমাদের কোর্সের সাথে পড়ানো হয় না, শুধু আমাদের যে বইগুলো আপনাদের ফ্রি দিব কুরিয়ারে পাঠিয়ে দেবো, ওই বইগুলো পড়বেন। আর আমাদের যে মেন্টরস যারা আছে, অভিজ্ঞ মেন্টরস যারা আছে, যারা অধিকাংশ ঢাকা ইউনিভার্সিটির, তারা এই যে ক্লাস দেবে, তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জব করে এবং ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশই, তাদের ক্লাসগুলো আপনি করবেন, ইনশাল্লাহ আপনি শতভাগ কমন পাবেন পরীক্ষা হলে। তো এটা আমরা 1550 টাকা করে দিয়েছি, 1550 টাকা করে দিয়েছি। তো এই ফাউন্ডেশন কোর্সটা আপনি করলে আপনি পরিপূর্ণ আপনার প্রিলি এবং লিখিত প্রস্তুতি নিতে পারবেন। স্যার আমি আপনাদের 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, তো ভর্তি হয়েছি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হবে? আপনাকে ক্লাসেই তো আমরা বলে দিই প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হবে। আপনার প্রি লিখিত উভয় প্রস্তুত হবে, যেভাবে ক্লাসগুলো করতেছেন এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, স্যারদের ক্লাসগুলো করেন, হ্যান্ড নোট করেন প্রত্যেকটা টপিকের, আর সাম্প্রতিক বিষয়গুলোর উপর নজর দেন। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভালো করে পড়বেন, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিস্তারিত জানবেন এবং জুলাই আন্দোলন সম্পর্কে বিস্তারিত পড়বেন। এই জুলাই আন্দোলন সম্পর্কে ইংরেজিতেও প্রশ্ন আসে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ইংরেজি বাংলা উভয় প্রশ্ন আসে। এবং দেখবেন আপনারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বইগুলো, তিনি কি কি পুরস্কার পেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনীটা ভালো করে পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন। স্যার সকল সার্কুলার নিউজ কোথায় পাবো? সকল সার্কুলার নিউজ পাবেন আপনি গুগলেই পাবেন। লাইভ ক্লাস দেখা যায় না কেমন বুঝি না, আপনি লাইভ ক্লাস দেখা যায় না, হয়তো আপনার ফোনে সমস্যা, আপনার ফোনের সমস্যা, আপনার ফোনটা ঠিক করেন, ঠিক আছে। আর স্বপ্নের রাজকন্যা আপনার ফোনটা ঠিক করেন। এত স্টুডেন্টরা আমাদের ক্লাস করে, কিন্তু আপনি কেন লাইভ ক্লাস দেখতে পান না, বুঝেন না, ঠিক আছে, নোটিফিকেশন আসে না কেমন? আপনার ফোনটা রিস্টার্ট দেন, আপনার ফোনটা পানিতে ভিজানো দরকার নাই, রিস্টার্ট দেন। আবার রোদ্রে শুকাতে দিয়েন না ফোনটা, আপনার ফোনটা কি করবে, রিস্টার্ট দিবেন, রিস্টার্ট করে আবার গ্রুপে ঢুকবেন, দেখবেন সব ঝকঝকা ফকফকা। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই, জব মেডিসিন আপনাদের সাথে আছে পরিপূর্ণ প্রস্তুতির জন্য। জব মেডিসিনের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনার এই ফাউন্ডেশন কোর্সটা, এই অফারটা শুধু আজকের দিনের জন্য, শুধু আজকের দিনের জন্য প্রিলি প্লাস লিখিত, আজকের দিনের জন্য আপনার প্রিলি লিখিত ফাউন্ডেশন প্রস্তুতি পাচ্ছেন একসাথে, প্রিলি প্লাস ফাউন্ডেশন, এবং সাথে কিন্তু বই পাচ্ছেন ফ্রি, সাথে বই পাচ্ছেন একদম ফ্রি। হ্যাঁ, বই নতুন 2025 সালে সব, আমাদের কোনো টিচার বা আমাদের বই কখনো আমরা পুরাতন বই আপনাদেরকে পড়াই না, কারণ পুরাতন বই থেকে কখনোই 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় কমান পড়ে না। 11 থেকে 20তম গ্রেড যত চাকরি পরীক্ষা আছে সব আপডেট থাকতে হয়, যেমন জিকে পার্টটা সম্পূর্ণ আপডেট থাকতে হয়। জিকে পার্টটা আপনি যদি সম্পূর্ণ আপডেট না থাকেন, আপনি কখনোই পরীক্ষায় লিখে আসতে পারবেন না। আপনি দেখেন গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষাটা হলো, সম্পূর্ণ আপডেট লিখিত পরীক্ষা হলো। তাই এই আপডেট থাকতে হবে, কিন্তু আপনার দৈনন্দিন বিজ্ঞানেও আপডেট থাকতে হবে, আপনার আইসিটিতেও দৈনন্দিন আইসিটি যে আছে, আইসিটিও আসে কিন্তু লিখিত পরীক্ষায়, সেখানে আপনাকে আপডেট থাকতে হবে। ইংরেজিতে যদি আপনি কোনো ফোকাস রাইটিং পার্টটা যদি আপনি লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে মানে কি আপডেট থাকতে হবে। শুধু বিগত সালে পুরাতন জিনিস সলভ করলেই হবে না, আপডেট ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দিকেও ইংরেজিতে আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু ম্যাথগুলো তো আর আপডেট নাই, ম্যাথ তো মনে করেন চিরাচরিত, ম্যাথ বিগত সালে বিভিন্ন মন্ত্র অধিদপ্তর যেগুলো আসছে এগুলাই ঘুরিয়ে ফিরিয়ে
আসে। আর বাংলাতেও অবশ্যই আপনাকে আপডেট থাকতে হবে, কারণ 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো পরীক্ষা কিন্তু বাংলা সম্পূর্ণ নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2025 সালের 24 সালের এই বইগুলো থেকেই কিন্তু অধিকাংশ করা হয়। সুতরাং বাংলার ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই এই কাজগুলো করবেন। আর আপনি এখানে একটা দেখা যায় অধিকাংশ পরীক্ষায় আপনাকে ভাব সম্প্রসারণ লিখতে হয়, সারাংশ লিখতে হয়, বাংলা একাডেমি বানানের নিয়ম লিখতে হয়, এগুলো অবশ্যই আপডেট থাকতে হবে এবং নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই ফলো করে তারপর আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি একটা লিখিত পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং ভাইবাটা ফেস করতে পারবেন। স্যার ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছি, একটা ক্লাস টাকা উঠে গেছে স্যার, থ্যাংক ইউ। বই কি নতুন? হ্যাঁ যাক স্যার, বিমানবন্দরের যে সার্কুলার তা কি সঠিক? বিমানবন্দরের সার্কুলার সঠিক না কেন, অবশ্যই সঠিক। যেগুলো ভুয়া সার্কুলার দেয় ওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওটা অনলাইনে না। ভুয়া সার্কুলারগুলো অনলাইনে দেয় না সাধারণত, এগুলো অনলাইনেও আছে, ফেক আছে। তবে আমাদের কাছে আপনারা চেক করতে পারেন, অনলাইনে যাচাই করতে পারেন যে আসলে এটা ফেক কিনা। যাই হোক, স্বপ্নের রাজকন্যা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছে, একটা ক্লাসে টাকা উঠে গেছে, থ্যাংক ইউ। যাই হোক, যারা এখনও ভর্তি হন না তাদের জন্য ভর্তির সুযোগটা দিয়ে দিলাম। আজকের জন্য অফারটা রেখেছি আমরা 3000 টাকার কোর্স ফিটা 1550 টাকা। তাহলে দেরি কেন, আজই এনরোল করে ফেলুন জব ভেরিফিকেশনের সাথে 11 থেকে 20তম গ্রেডের ফাউন্ডেশন ব্যাচে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।